সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দীর্ঘ কিছুদিন গ্যাপের পরে আজকে আরেকটা কন্টেন্ট নিয়ে হাজির হয়ে গেলাম। কারণ হলো, নতুন ফার্স্ট সেমিস্টার যারা, কিছু শিক্ষার্থী আমাকে বারবার মেসেজ করতেছিল ইনবক্সে, স্যার আপনি তো সিভিলের টিচার, আমাদের একটা সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস সাবজেক্টের বালির এফএম এর কিছু ম্যাথ আছে, যদি আপনার সময় হয় আপনাদের একটা কন্টেন্ট ক্রিয়েট করে দেন যাতে আমরা সবাই বুঝতে পারি। ইতিমধ্যে অনেকে ক্লাস করেছেন, ক্লাসে বুঝতে অসুবিধা হচ্ছে আর কি। এখন ক্লাসে অসুবিধা হওয়ার কারণ দুটো হইতে পারে, একটা হলো ওই নিজে বুঝতেছে না, অথবা স্যারে যে বোঝাচ্ছে স্যারের কথা বুঝতেছে না। এই দুটো থেকে একটা সমস্যা। তো যাই হোক, আমরা ওই দুটাকে ভুলে গেলাম। আমি একটা ক্লাস নিয়ে চলে আসছি। আশা করি বালির এফএম এর ম্যাথ নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না আজকের এই এক ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ। আমি দীর্ঘদিন যাবৎ কারিগরি ছাত্রদের নিয়ে একাডেমিক সাবজেক্ট নিয়ে ক্লাস আলোচনা করি। তারই ধারাবাহিকতায় আজকে বালির এফএম এর ক্লাসটা নিয়ে চলে আসছি। তো এখন যারা আমার ভিডিওটা নতুন দেখবেন তারা অবশ্যই আমার ভিডিওটা কি করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পুরাতন স্টুডেন্ট আমাকে তো চিনেন, আলহামদুলিল্লাহ সবাই আমাকে চিনেন। আপনাদের পরিচিত চেহারা মোহাম্মদ মুশারফ হোসেন, আমি সিভিল ডিপার্টমেন্ট, ঢাকা পোল্ট্রি ইনস্টিটিউট। নতুন যারা তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। এখন বালির এফএম এর অঙ্কটা প্রত্যেকবারই আসে বোর্ড পরীক্ষায়, এবারও আসবে ইনশাল্লাহ। সেমিস্টার পরীক্ষায় দেখবেন কোশ্চেন পাই, দেখবেন বালির এফএম এর অঙ্ক চলে আসছে গতানুগতিক ভাবে, এবারে চলে আসে, ধারাবাহিক প্রত্যেকবারই চলে আসে। এখন ওই হিসেব যদি আমরা করি তাহলে এবারে চলে আসার কথা আর কি। তা আসেন আমরা পরীক্ষায় রচনামূলক যেহেতু আসবে 6 মার্কস, কিভাবে ক্যারি করা যায় আমি দেখাই দিব আপনাদের ইনশাল্লাহ। ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আমার এই ক্লাসটা বোঝার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, নাহলে ক্লাসটা ধরতে পারবেন না, বুঝবেন না। আসেন আমি একটা প্রশ্ন উঠিয়ে রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে, কারণ লিখতে গেলে অনেক সময় লাগবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি রেডি করে রাখছি আর কি, যাতে অল্প সময় ভিডিওটা আমি শেষ করে দিতে পারি। আসেন আমরা একটু দেখি। তাহলে পরীক্ষায় একটা কোশ্চেন দাঁড় করাইলাম আমি। নিচের 400 গ্রাম ওজনের নমুনা বালির চালনী বিশ্লেষণ দেওয়া হলো। বালির সূক্ষ্মতার গুণাঙ্ক এফএম, সংক্ষিপ্ত রূপ হলো এফএম নির্ণয় করো। এখন এফএম এর পুনরূপটা কি হলো? ফাইনেস মডুলাস, অথবা অনেকে মডুলাসও বলে। এখন মডুলাস বলেন কোনো সমস্যা নেই, পুনরূপটা হলো ফাইনেস মডুলাস। এখন বাংলা অর্থটা কি দাঁড়ালো? বালির সূক্ষ্মতার গুণাঙ্ক। বালির অর্থটা কি দাঁড়ালো? সূক্ষ্মতার গুণাঙ্ক। তার মানে বালির কণাগুলা যে আমরা ব্যবহার করি নির্মাণ কাজে, এই বালির কণাগুলার আকারগুলা কেমন। সূক্ষ্মতার গুণাঙ্ক বলতে আমরা এদিকে বুঝতেছি আকার বা সাইজ। তো সাইজটা এটা কি মোটা সাইজ, নাকি মিহি সাইজ, নাকি মধ্যম সাইজ? এই সাইজটাকে আসলে আমরা একটা পরীক্ষা করে এটা আইডেন্টিফাই করি শেষে যে এটা আসলে কোন ধরনের বালি, মিহি বালি, স্থূল বালি বা মধ্য বালি, অথবা মোটা বালি, কোন বালি। এটা পরীক্ষা করার জন্য আমাদের একটা প্র্যাকটিক্যাল করানো হয় ছাত্রদের। বালির এফএম ব্যবহারিক নাম হলো বালির এফএম এর একটা ব্যবহারিক করানো হয়। যারা ইতিমধ্যে ক্লাস করেছেন, আমার ধারণা বালির এফএম এর প্র্যাকটিক্যালটা করেছেন। যদি না করে থাকেন তাও সমস্যা না, আমার ক্লাসে দেখলে ইনশাআল্লাহ বুঝে যাবেন এফএম এর আসলে মূল থিমটা কি। তাহলে একটা প্রশ্ন কিন্তু দাঁড় করানো আছে, তার কিছু চালনির সাইজ একটা চার্টে দেওয়া আছে। দেখেন এটাই প্রশ্ন, এই পর্যন্ত হলো প্রশ্ন, এই যে পর্যন্ত হলো প্রশ্ন আপনাদের। হ্যাঁ, এই পর্যন্ত প্রশ্ন, আর সমাধান শুরু হয়েছে এখান থেকে। সমাধান যেহেতু এখান থেকে শুরু হয়েছে, আমরা প্রশ্নটা একটু দেখে আসি। তাহলে এখন দেখেন চালনি লিখছে 4, 8, 16, 30, 50, 100, নিচে একটা পেন। এবং 4 নং চালনিতে যখন চালা দিচ্ছেন তখন আটকাইছে কত? কোনো কিছু আটকায় নেই, মানে শূন্য। 8 নং চালনিতে যখন চালা দিচ্ছেন তখন এখানে আটকাইছে কত? 20 গ্রাম। এই যে অবশ্যই সবসময় কি হবে? গ্রামে হবে। আবার 16 নম্বর চালনিতে আটকাইছে 50 গ্রাম, 30 নম্বর চালনিতে আসছে 180 গ্রাম, 50 নম্বর চালনিতে আটকাইছে 80 গ্রাম, 30 নম্বর ছিল 180, আর 50 হলো শুধু 80, 30 হলো 100 তো হলো 30 গ্রাম আটকাইছে। একটা জিনিস খেয়াল করেন, চালনি নাম্বার যতগুলো হয়েছে এখানে কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6টা। তাহলে এই 6টা চালনি আর একটা দেওয়া আছে প্যান। তার মানে আমরা যখন প্যাকিং করেছিলাম তখন চালনি ছিল এরকম লেয়ার ছিল। হ্যাঁ, এই একটা চালনি, এই একটা চালনি, একটা চালনি। তাহলে এখন এই চালনির মধ্যে আপনারা কি করছেন? কিছু নির্দিষ্ট পরিমাণের পরিমাপকৃতভাবে আপনারা কিছু বালি নিচ্ছেন। এখন এই বালির মধ্যে সবগুলো আমরা আলাদা করার জন্য কি করছি? প্রথমে যে চালনটা ছিল এর উপরে রাখছেন। কতটুকু নিচ্ছেন? 400 গ্রাম বা 500 গ্রাম। হ্যাঁ, এভাবে নিচ্ছেন, নিয়ে রাখছেন। রাইখা আমরা বা চালনির মধ্যে কি করলাম? রাখলাম। রাখি কি করছি? চালা দিচ্ছি, নেবে চালা দিচ্ছি, মেশিনে চালা দিচ্ছি, অথবা হাতে, মেশিনে অথবা হাতে, যে কোনো একটা চালানো দিচ্ছি না তিনি। এখন কথা হলো আমরা কতক্ষণ চালাবো এটাকে? এরকম কয়টা চালনি আছে দেখেন? 1, 2, 3, 4, 5, 6টা।
এবং 7টা একটা প্যান আছে নিচে। তাহলে এরকম 1 2 3 4 এরকম 7টা আছে স্ট্যান্ডার্ড সাইজ, চাউলের সাইজ, এগুলো স্ট্যান্ডার্ড সাইজ দেওয়া আছে এবং নিচে একটা প্যান আছে। তাহলে আমরা প্যান সহ সবগুলা যদি এইভাবে ঘোরান দেই, কয় মিনিট ঘোরাবো? 5 থেকে 7 মিনিট। আমরা কি সারাক্ষণ ঘোরাবো? না, 1 মিনিট ঘোরাবো না, 5 থেকে 7 মিনিট ঘোরাবো। কতটুকু ঘোরাবো? ওই যে 500 গ্রাম বা 400 গ্রাম যে আপনি চাউলের উপর প্রথমে রাখলেন, রাখে আপনি ঢাকাটা আটকাইয়া প্রথমে আপনি ঝাঁকা দিবেন, 5 মিনিট ঝাঁকা দিবেন। ঝাঁকা দেওয়ার পরে আবার থামাই দিলেন। এবার আপনার প্রথম যে চাউলটা ছিল সে হলো চাল নাম্বার 4, এটা আপনি সরাইলেন। সরাই দেখলেন এখানে কিছু আটকায় নাই। দ্বিতীয় চাউলকে এখানে সরাইলেন, এখানে দেখেন আপনার কতটুকু আটকাইছে, এখানে আটকাইছে 20 গ্রাম। তার মানে উপর 500 গ্রাম বা 400 গ্রাম বালি রাখছিলেন আপনি, ওই বালিটা এখানে আটকাইছে 2 নম্বরটা যেটা 8, যেটা 8 আটকাইছে 20 গ্রাম। এইভাবে প্রত্যেকটা লেয়ারে কিছু করে আটকাইছে, এটাকে বলা হচ্ছে অবশেষ। তাহলে চালনি হলো স্ট্যান্ডার্ড সাইজ 4 8 16 30 50 100। প্যান এমনি আছে কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে নাই। আমি এখানে দেখেন সাইডে লিখে রাখছি আদর্শ চালনি সমূহ। তার মানে আমাদের ম্যাথের হিসাব করতে গেলে এই চালনি হিসাবগুলোর অবশেষ যেগুলো আটকাইছে ওইগুলো হিসাব করতে হবে। একটু দেখেন আদর্শ চালনি সমূহ আমি লিখে রাখছি 4 নং চালনি, 8 নং চালনি, 16 নং চালনি, 30 নং চালনি, 50 নং চালনি, 100 নং চালনি। তাহলে 1 2 3 4 5 6টা, এই 6টাই হলো আদর্শ চালনির নাম্বার। এই 6টার মধ্যে যেগুলো আটকাইছে, 6টার মধ্যে যেগুলো আটকাইছে দেখেন, প্রথমটা আটকাইছে কোনো কিছু নাই 0, 2 নম্বরে আটকাইছে 20 গ্রাম, 3 নম্বরে 50 গ্রাম, এইভাবে 1 2 3 4 5 6টা আছে। এই 6টার হিসাবে আমরা করব, প্যানের হিসাবে আসবে না। তার মানে আমি বোঝানোর চেষ্টা করলাম প্যানের হিসাবে আসবে না, কারণ আদর্শ চালনির সাইজের মধ্যে নাই। আদর্শ চালনির সাইজের মধ্যে যেগুলো আসছে আমরা হিসাবে ওইগুলো নিয়ে আসবো এই চার্টের ভিতরে। এখন অতিরিক্ত থাকতে পারে, ওগুলো আমরা করবো, অতিরিক্ত কিভাবে ম্যানেজ করা যায় আমি দেখতেছি। এখন তার আগে কথা হলো আমরা যেহেতু আদর্শ চালনি 6টা আছে, 6টা আমি লিখে ফেলবো। এখন তাহলে আপনি প্রথমে কোশ্চেনে যেটা বলা ছিল 400 গ্রাম 500 গ্রাম আমি বললাম, প্র্যাকটিক্যাল যখন শুরু করবেন নমুনা নিতে হবে, নমুনাকে নিতে হবে 500 গ্রাম 400 গ্রাম। তাহলে এখন দেখেন আমাদের এখানে কোশ্চেনে দেওয়া ছিল 400 গ্রাম, তারপরে আপনার 400 গ্রাম বালিকে আপনারা চালনি দিয়ে চালা দিবেন। চালনি দিয়ে চাইলে অবশেষগুলো আলাদা করে লিখতে হবে। তাহলে আমরা কি করলাম, 400 গ্রাম চালনি লিখলাম, লেখা লেখা সমাধান শুরু হলো। সমাধান দেওয়া আছে নমুনার বালি 400 গ্রাম, কোশ্চেন যা দেওয়া থাকে তাই লিখতে হবে। এবার কিন্তু ম্যাথের সমাধান শুরু হলো। এবার আসেন তাহলে আমাদের 6টা যেহেতু ঘর আছে 1 2 3 4 5 6 আর একটা 7টা, তাহলে 7টা 1 2 3 4 5 6 7টা এভাবে একটা কলাম তৈরি করতে হবে। এবং অবশেষ দেখেন 7টা অবশেষ দেওয়া আছে, তাহলে লিখলাম 4 নাম্বার একটা কলাম, 2 নাম্বার লিখবো অবশেষ, 3 নাম্বার লিখবো পুঞ্জীবিত যোগফল, 4 নাম্বার লিখবো শতকরা পুঞ্জীবিত অবশেষ, আর 5 নাম্বার লিখবো কি এফএম। তার মানে আমরা যেটা বের করতে চাচ্ছি কোশ্চেন কিন্তু এটা বলা ছিল আপনাদের যে এফএম কত। তার মানে বুঝাইলো বালি যে ব্যবহার করতেছেন এই বালির সূক্ষ্মতার গুণাঙ্ক কত, মানে বালিটা ছোট সাইজ, বড় সাইজ নাকি মাঝারি সাইজ, এগুলো আমাদের বের করতে হবে। এটা হলো অঙ্কের মূল থিম, আশা করি সবাই বুঝে যাবেন। আর একটু দেখেন এখন তাহলে এই দুটো লেখা শেষ। তাহলে দেখেন 4 এর সাথে কত ছিল 0 লিখলাম, 8 এর সাথে 20 ছিল লিখলাম, দেখেন এবং যতগুলো পেনে ছিল 40, দেখেন পেনে আছে 40। এখন নমুনা দেওয়া ছিল কত গ্রাম, 400 গ্রাম কিন্তু দেওয়া ছিল কোশ্চেনে। তাহলে দেখেন অবশ্যই যাগুলো লিখছেন আপনি, এখন আপনার প্রথমে যা পাইলেন, দ্বিতীয় যা পাইলেন, তৃতীয় যা পাইলেন, এগুলো কিন্তু জমা হয়েছে, যোগ করে কিন্তু ওই নমুনার সমানই হইতে হবে। খেয়াল করে দেখেন ছিল 400 গ্রাম, তাহলে প্রথমে 20, হ্যাঁ অবশেষগুলো 20 0 20 50 80 এগুলো যোগ করে দেখেন 400 হয়েছে। তার মানে নমুনা যা ছিল অবশেষ গুলাও সেম হবে। খেয়াল করে দেখেন এই যে, তার মানে আমাদের কোশ্চেনে যদি বলানো থাকে যে আমাদের কত গ্রাম নমুনা নিয়ে কাজ শুরু করছেন, তাহলে আমরা বের করব কিভাবে, অবশ্যই বের করব আমরা এইভাবে অবশেষগুলো যোগ করে। যেহেতু ডিপ্লোমা সেক্টর পরীক্ষার সময় এগুলা দেওয়া থাকে, টেনশনের কারণ নাই, কারণ আমি জানি আমার এই ভিডিওটা আমার এক্স স্টুডেন্ট যারা আছে তারাও দেখবে, এই জন্য আমি তাদের জন্য ক্লাসটা একটু অ্যাড করবো আর কি, মানে কি কি লাগে অতিরিক্ত। আর যারা নতুন আছেন এদের লাগবে না, এদের শুধু সহজ করে আসবে, অবশেষগুলো বসাই দিলেই হবে। কিন্তু যারা বাইরে দেখবেন, আমি জানি অনেকে দেখবে, এই জন্য ওদের জন্য এর সঙ্গে কিছু আমি অতিরিক্ত বলে যাব, যাতে আপনাদের আর কারো বালির এফএম নিয়ে কোনো সমস্যা না থাকে। আমি নিজে পড়াশোনা করি এবং ছাত্র করে সেটা শেয়ার করার চেষ্টা করি। ওকে, আসেন আমি একটু শেয়ার করি সেটা। সেটা হল দেখেন এই অবশেষগুলো যোগ করে কিন্তু দেখেন এটা অবশেষের সমান হয়েছে। তার মানে আমি বুঝলাম এটা না থাকলেও আমরা এটা বের করতে পারবো, ঠিক আছে তো, না থাকলেও আমরা এটা বের করতে পারবো। আচ্ছা, এইবার তাহলে আমাদের প্রথমে 4 নাম্বার যা ছিল লিখলাম, দ্বিতীয় অবশেষ যা ছিল লিখলাম। এখন 3 নাম্বার কলাম যে রেডি করছি সেটা হলো পুঞ্জীবিত যোগফল। তাহলে পুঞ্জীবিত যোগফল বের করার জন্য আমাদের এটা আলাদা একটা কলাম তৈরি করতে হবে। এখন আমরা পুঞ্জীবিত যোগফলটা কিভাবে বের করব, অঙ্ক দেখেন খেয়াল করে একটু। সেটা হলো পুঞ্জীবিত যোগফল করার নিয়ম হলো প্রথম অবশ্যই যা থাকবে পুঞ্জীবিত যোগফলের জায়গায় একই মানটা লিখতে হবে। এখানে 0 ছিল আমি তাই 0 লিখছি, 10 থাকলে 10 লিখবেন, 20 থাকলে 20 লিখবেন, যা থাকবে তা লিখবেন। তাহলে আমি কি শুরু করতেছি, পুঞ্জীবিত যোগফল কিভাবে বের করতে সেটা শেখাচ্ছি। ওকে, প্রথম কাজ হলো অবশেষ প্রথম যা থাকবে পুঞ্জীবিত যোগফলের জায়গায় আমরা একই লিখবো। দ্বিতীয়টা কিভাবে লিখবো, তার মানে আমাদের
এখন ক্রমজিত যোগফল করব। ক্লাস 8 এ যারা ক্রমজিত অঙ্কগুলো করেছেন তাদের জন্য বুঝতে সুবিধা, আমরা একটু ক্রমজিত করব। ক্রমজিত করার সিস্টেম কি? দ্বিতীয়টা থেকে প্রথমটা যোগ, তার মানে 20 এর সাথে 0 যোগ করলে 20 হয়। এর ক্রমজিত সিস্টেম ক্লাস 8 এর নিয়ম অনুসারে। তার মানে আমাদের, আমি দেখেন একটা এরো চিহ্ন দিয়ে রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে, এটার সাথে এর সম্পর্ক, তার মানে 20 এর সাথে 0 যোগ করলে 20 হয়। সেম ভাবে 50 এর সাথে 20 যোগ করলে 70 হয়, দেখেন এই যে যোগ করতেছি, তার মানে এই আড়াআড়ি যোগ করে নিচের ঘর লিখতে হয়। সেম ভাবে 180 এর সাথে 70 যোগ করলে 250, 80 এর সাথে 250 যোগ করলে 330, 30 এর সাথে 330 যোগ করলে 360, 40 এর সাথে 360 যোগ করলে 400। এই হলো আমাদের পুঞ্জবিত যোগফল, মানে আড়াআড়ি বা ক্রমজিত যেটাকে বলা হচ্ছে, এইভাবে পুঞ্জবিত যোগ করতে হয়। এবার আসেন পরের কলাম আমরা লিখছি পার্সেন্টেজ অফ পুঞ্জবিত অবশেষ। তার মানে আমাদের এখন পুঞ্জবিত অবশেষটাকে পার্সেন্টেজ আকারে দেখাইতে হবে। এই পার্সেন্টেজ আকারে বের করার জন্য একটা প্রসেস আছে, সেটা হলো একটা সূত্র আকারে দেখাইতে হয়, সুবিধা হয় আর কি। সূত্রটা কিভাবে, আমি এই যে দেখেন নোট আকার নিচে লিখে রাখছি, দেখেন নোট আকার নিচে লিখে রাখছি। তাহলে নোটটাকে দেখেন আমরা অবশেষটা বের করি কিভাবে, সেটা হলো পুঞ্জবিত অবশেষ শতকরা আকারে। তাহলে শতকরা মানে 100 সাথে একটা সম্পর্ক আমরা সবাই জানি। তাহলে সম্পর্কটা কিভাবে দিব, আমি যেহেতু এটা শূন্য আছে, এটা শতকরা করলে যাই করুন না কেন শূন্যই আসবে। এই জন্য আমি ওটা কিছু করি নাই, শূন্য লিখে রাখছি। কিন্তু দ্বিতীয়টা করি 20, এটা করলে আপনি বুঝে যাবেন যে আসলে দ্বিতীয়টা পার্সেন্টেজ পুঞ্জবিত করলে 5 কিভাবে আসে। তাহলে দেখেন আমি নোট লিখছি, তাহলে যেটা পুঞ্জবিত যোগফলের মান যেটা 20, এটা 20 লিখলাম প্রথমটা যে লিখলাম, দেখেন আমি কেমন বের করি আর কি। এই যে 20 লিখলাম, যেহেতু পার্সেন্টেজ অফ শতকরা, যে শতকরা লিখলেন, এবং কত গ্রাম নমুনা ছিল কোশ্চেনে, নমুনা কত গ্রাম কোশ্চেনে দেওয়া ছিল, কত গ্রাম ছিল 400 গ্রাম, তাহলে 400 দিয়ে ভাগ। তাহলে আমরা বের করলাম কিভাবে, পুঞ্জবিত যোগফল 20 ছিল, 20 এর সাথে 100 গুণ করে 400 দিয়ে ভাগ দিয়ে যে বেরিয়েছে কত 5। তাহলে দেখেন আমি শতকরা অবশেষ বের করে ফেললাম। সেম ভাবে যদি আপনি শূন্যকে বের করেন, তাহলে 0 × 100, তাহলে শূন্যের সাথে 100 গুণ করলে তো শূন্য হয়ে গেল। 400 যদি শূন্যের ভাগ বের কত হলো, শূন্য হলো। এর জন্য আমি এটাকে ওইভাবে লিখি নাই, সরাসরি শূন্য লিখছি। এবার তাহলে আসেন এই 70 যেটা পুঞ্জবিত যোগফল, যেটা 70, এটাকে পার্সেন্টেজ অফ পুঞ্জবিত অবশিষ্টটা কিভাবে বের করবেন। তাহলে দেখেন, তাহলে 70 × 100 লিখবেন, ভাগ হলো নমুনার যত ছিল নমুনা তত দিয়ে ভাগ আর কি, নমুনা। তাহলে টোটাল নমুনা ছিল 400 গ্রাম। তাহলে প্রত্যেকটা একই ঘটনা, 70 × 100 ভাগ 400। সেই ভাবে 250 × 100 ভাগ হলো 400, 330 × 100 ভাগ হলো 400, 360 × 100 ভাগ হলো 400, 400 × 100 ভাগ হলো 400। ওকে, এইভাবে আসলো প্রত্যেকটা অঙ্ক করতে হয়। এখন কথা হলো স্যার, আপনি তো পুঞ্জবিত যোগফল সবগুলাই বের করলেন, আমাদের তো পেনের যেটা সেটা তো বের করলেন না। কারণ আমি শুরুতেই বলেছিলাম আদর্শ সাইজ ব্যতীত আমাদের পার্সেন্টেজ অবশেষ বের করা লাগবে না, বের করা যাবে না। শুধু আদর্শ মানগুলি আমরা এই চার্টে লিখতে পারবো। তাহলে আদর্শ চার্ট দেখেন 4, 8, 16, 30, 50, 100, এমনটা কি পেন আছে? নাই, পেন নাই, পেন আদর্শ সাইজের মধ্যে পড়ে নাই। তাহলে আমরা ওই মানটা লিখতে পারবো না, পরটা ফাঁকা রাখছি, দেখেন এটা হাইফেন চিহ্ন দিয়ে রাখছি অথবা ড্যাশ চিহ্ন দিয়ে রাখছি, দেখেন ফাঁকা রাখছি, তার মানে করি নাই। করলে কি হতো, 400 × 100 বাই 400 হইতো। যাই হোক, যেহেতু করা যাবে না কারণ আদর্শ সাইজের মধ্যে পড়ে নাই, তাহলে এটা ফাঁকা রাখতে হবে। আচ্ছা, এইবার আমাদের পার্সেন্টেজ অফ পুঞ্জবিত যে অবশেষগুলো বের করলাম শতকরা আকারে সবগুলা, এগুলোকে আমাদের আসলে লাস্টে যোগ করতে হবে। তাহলে আপনার টোটাল 5, 17, 62, 82, 90 যোগ করলে আসতেছে 257.50, 257.50, এটা আসতেছে টোটাল যোগ করলে। এখন আমাদের কোশ্চেনে কিন্তু বলা আছে এফএম বের করতে হবে। এই এফএম বের করার জন্য আমরা 1, 2, 3, 4টে কলাম শেষ করলাম, সর্বশেষ লিখে রাখছি এফএম। এফএমটা বের করতে হয় কিভাবে, এই 4টা বের করার পরে গিয়ে এফএমটা বের করতে হয়। এই জন্য আগে 4টা বের করে আসতে হবে, আলাদাভাবে কলামগুলো ফিল আপ করে আসতে হবে 4টা। যেহেতু যোগ করে পাইছেন আপনি 257.50, একে বাদ দিবেন 100 দিয়ে। কারণ এফএম বা বালির সূক্ষ্মতা গুণাঙ্কের সংজ্ঞার ভিতরে লেখা আছে যে আপনাদের পার্সেন্টেজ অফ পুঞ্জিত ফলাফল যা হবে এগুলো যোগ করে 100 দিয়ে ভাগ করলে একেই বলা হয় বালির সূক্ষ্মতা গুণাঙ্ক বা এফএম, এটা সংজ্ঞার মধ্যে লেখা আছে। তাহলে ওই সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারি পার্সেন্টেজ অফ পুঞ্জবিত অবশেষ যা আছে যোগ করে যেটা পাইলাম ওটাকে 100 দিয়ে ভাগ করলে আমাদের বালির এফএম চলে আসবে। দেখেন অ্যান্সার করে আসছে 2.575। তাহলে এরকম একটা মান চলে আসছে। এখন আমি কিছু না কথাটা বলেছিলাম যে আমাদের মেন থিম হলো কি, বালির যে বের করলাম সূক্ষ্মতা গুণাঙ্ক বা এফএম গুলো যে বের করলাম, এটা আসলে কোন ধরনের বালি, মিহি বালি না স্থূল বা মধ্য বালি নাকি মোটা বালি। এবার একটু খেয়াল করেন, আমি ছোট্ট করে এখানে একটা রাফ লিখে রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমাদের এফএম যাই আসুক না কেন আমরা এখন কম্পেয়ার করবো যে কোন ধরনের বালি। আচ্ছা, এখানে আসছে 2, আমরা একটু পরে আসতেছি। যদি মিহি বালি হয় তাহলে বালির এফএমটা হবে 1 থেকে 1.5 পর্যন্ত। মনে করেন 1 হইতে পারে, 1.25 হইতে পারে, 1-এর নিচেও হইতে পারে। যাই আসুক না কেন 0 থেকে 1.5 মানে 1.5 মধ্যে যদি হয় এফএম এর মানটা, তাহলে আমরা বুঝে নিব এটা হলো মিহি বালির এফএম।
তাহলে মিহি বালি হলো আমাদের 1.5 এর মধ্যে হইলে, মধ্যে, উপরে না কিন্তু, এর মধ্যে 0 থেকে 1.5 এর মধ্যে হইলে আমাদের এটা হবে মিহি বালি। তার মানে আমরা যে টেস্ট করলাম, আমাদের বালির এফএম যে বের করলাম, এটা মোটা বালি না মিহি বালি। তাহলে আমাদের 1.5 এর মধ্যে হইলে হয়তো মিহি বালি। আমাদের আসছে কত, 2 পয়েন্ট সামথিং। তার মানে আমাদের এটা মিহি বালি না, আমরা যে টেস্ট করলাম এটা মিহি বালি না। পরেরটা, যদি মধ্য বা স্থূল বালি হয় তাহলে হইতে হবে 1.5 থেকে 2 পয়েন্ট, তার মানে 1.5 থেকে 2 এর মধ্যে হইতে হবে। 1.5 থেকে 2 এর মধ্যে হইলে আমাদের বালিটা হইলো মোটা বা মোটা না, মধ্যম বা স্থূল। এবার তার মানে আমাদের আসছে 2 পয়েন্ট সামথিং, কিন্তু এখন কিন্তু 2 এর মধ্যে হইতে হবে। তার মানে আমি বুঝে গেলাম এটা মধ্য বা স্থূল বালি নয়। সর্বশেষ মোটা বালি। মোটা বালি হলে কি হলো, 2 এর চেয়ে অধিক। মোটা বালি যদি হয়, এটা এফএম যদি সাইজটা একটু বড় হয়, তাহলে আমাদের 2 এর অধিক। তাহলে এবার আমাদের মান তো আসছে 2 এর অধিকই। তার মানে আমরা কি বলতে পারি, এই বালি যে টেস্ট করলাম আমরা 500 গ্রাম বা 400 গ্রাম নমুনা যে টেস্ট করলাম, বালিটা কোন ধরনের বালি ছিল, মিহি বালি ছিল, মধ্যম বা স্থূল ছিল নাকি মোটা ছিল। তার মানে আমাদের আসছে 2.575, তার মানে আড়াই। আড়াই বলতে পারি। তাহলে আমি বুঝে গেলাম আমাদের আসছে এফএম মোটা বালির এফএম এটা। আচ্ছা, এইবার আমাদের যখন কনস্ট্রাকশন ফার্মে কাজ করি, তাহলে যে আমাদের নমুনার জন্য যে বালিগুলো ইউজ করি, এই বালিগুলা আসলে এফএম গুলা কত থাকে, একটা স্ট্যান্ডার্ড মান আছে। কম বেশি হইতে পারে, কিন্তু একটা স্ট্যান্ডার্ড মান আছে। আমরা নির্মাণ ফার্মে কাজ করার সময় স্থূল বা মধ্যমটা ইউজ করি নর্মালি, আর স্ট্যান্ডার্ড সাইজ হলো 2 থেকে 3 এর মধ্যে। নর্মালি আমরা সবাই 2 থেকে 3 এফএম এর মধ্যে বালিগুলো আমরা ব্যবহার করে থাকি নির্মাণ কাজে। আর এর জন্য আমরা টেস্ট করি, কারণ বেশি ছোট হলেও সমস্যা, বেশি বড় হলেও সমস্যা। এই জন্য একটা আমাদের বালি টেস্ট করতে হয়। এই জন্য দেখবেন টেস্ট করার জন্য মানুষ বুয়েটে যা, ঢাকা পুটিং আসে বালি টেস্ট করার জন্য, বাড়িঘর নির্মাণ করার জন্য সয়েল টেস্ট করতে হয় না, সয়েল টেস্ট করার জন্য দেখবেন সয়েল টেস্ট করতেছে। অথবা বালি যে ব্যবহার করবে নির্মাণ কাজে, বালিগুলো কোন ধরনের বালি ব্যবহার করবে, এগুলো বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন পরীক্ষা করে থাকে। যেমন ঢাকা পুটিং ইনস্টিটিউট আমাদের যারা সাবেক শিক্ষার্থী যারা আছে, তারা তো বিভিন্ন জায়গা থেকে ফার্মে কাজ করেন, এরাও দেখি কাজ করার জন্য আসেন। অন্যান্য জায়গাও টেস্ট করা যাইতে পারে, তাহলে দেখবেন মাটি টেস্ট করতে হয় আর কি। এই হলো আমাদের বালির এফএম। এখন এটা হলো রানিং স্টুডেন্ট যারা আছে তাদের জন্য বললাম আর কি। এতটুকু আপনাদের পরীক্ষায় যে ম্যাথটা আসবে, স্ট্যান্ডার্ড সাইজ গুলো দেওয়া থাকবে 4, 8, 16, 30, 50, 100। হ্যাঁ, প্যান থাকলে প্যান হিসাবে আসবেন, কারণ আদর্শ চার্টের মধ্যে পড়ে নাই। এই যে স্ট্যান্ডার্ড সাইজ গুলো আছে, এগুলো অবশেষ গুলো লিখে ফেলবেন, তারপরে কর্মযোজিত করবেন, করে এগুলো পার্সেন্টেজ সহ পুঞ্জবিতে অবশেষ করবেন। এই যে নোট সহ লিখে রাখছি, যাতে আপনার ধরতে সহজ হয়। হ্যাঁ, যারা দেখবেন আর কি। এইবার তাহলে আমরা বুঝে গেলাম কোন ধরনের বালি টেস্ট করার মানে ছিল আমাদের, কোন ধরনের বালি নির্ণয় করলাম আর কি। এবার আদর্শ চার্ট যে দেখলেন আপনারা, এখন আদর্শ চার্টের নমুনা, হ্যাঁ, এগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে। এই 6টা আপনাদের মুখস্থ রাখতে হবে, নাহলে ধরতে পারবে না পরীক্ষায়। আসবে তো অনেকগুলা, হ্যাঁ, বেশি থাকতে পারে, অতিরিক্ত থাকতে পারে না। যেমন প্যান্ডা অতিরিক্ত ছিল, এই অঙ্কে প্যান্ডা অতিরিক্ত ছিল। আচ্ছা, এইবার আমি জানি আমার ভিডিওটা কিন্তু অন্য কেউ দেখবেন, রানিং ছাত্র ছাড়াও দেখবেন, যারা চাকরি প্রত্যাশী তারাও কিন্তু বালির এফএমের অঙ্কগুলো দেখবেন। বিভিন্ন যারা পরীক্ষা দেন বা দিয়ে থাকবেন, বুয়েটে যে পরীক্ষাগুলো হয়, বুয়েটের পরীক্ষাগুলো বালির এফএমের ম্যাথ দিয়ে থাকে। বিশেষ করে বুয়েট পরীক্ষায় বালির এফএমের ম্যাথগুলো বরাবরই আসে। এখন যারা আমার বালির এফএমের ম্যাথটা দেখবেন, আশা করি এরপর আর সমস্যা হবে না। বালির এফএমের ম্যাথ দেখলেই বুঝে যাবেন, পরীক্ষায় 6 মার্কস পেয়ে যাবেন। আমার জন্য পরীক্ষা যদি কমন পড়ে যায়, অঙ্কটা যদি পেয়ে যান, অবশ্যই আমার জন্য মন থেকে দোয়া করবেন, যে আমাদের মুশারফ স্যার আমাদের জন্য একটু সময় বের করে বালির এফএমের ম্যাথটা করে দিয়েছিল সবাই বোঝার জন্য। এখন যেহেতু চাকরি পরীক্ষা আসে, চাকরি পরীক্ষা একটু ভিন্ন আসবে। কিভাবে? এখন নমুনা দেওয়া ছিল কি 400 গ্রাম। এখন পরীক্ষায় আপনাকে প্রশ্নকর্তা চালাকি করে কি করবে, 400 গ্রাম না দিয়ে এখানে কেজি দিয়ে রাখবে। কিন্তু দেখেন অঙ্ক করার সময় আমরা কি লিখছি, অবশ্যই সবসময় কিছু হবে, গ্রামে হবে। অবশ্যই সবসময় গ্রামে হইতে হবে, এটাই অঙ্কের স্টাইল। তাহলে এখন দেখেন কোশ্চেন নমুনা বালি দেওয়া আছে কেজিতে। এখন তো আপনি পরীক্ষায় বিভাগ উপরে যাবেন, মুশারফ স্যার ভিডিও বানিয়ে দিল যে অবশ্যই সবসময় গ্রামে, কিন্তু কোশ্চেন দিয়ে রাখছে নমুনার যে সাইজ, নমুনার যে বালিটা দেওয়া আছে এটা দেওয়া আছে কেজিতে। তাহলে অবশ্যই এটা কি করবেন, গ্রামে কনভার্ট করে নিতে হবে। কিভাবে কনভার্ট করবেন? আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে এখানে কোশ্চেনে যদি আমাদের কেজি দিত, তাহলে এখানে কি দিত জানেন, 0.4 কেজি। এখানে লেখা থাকতো 0.4 কেজি ওজনের। নমুনাটা কেজি দিল, তাহলে কেজি দিলে আপনাকে 0.4 কেজি 1000 গুণ করেন, এই 400 গ্রাম চলে আসছে। তেমন আমাদের কেজি থাকলেও আমাদের এটাকে কনভার্ট করে কি করবেন, গ্রামে কনভার্ট করতে হবে। তাহলে অবশ্যই সবসময় গ্রামে হবে। আমি আবার বলছি, অবশ্যই সবসময় গ্রামে থাকবে। কেজি থাকলে ওটা কনভার্ট করে নিয়ে আসতে হবে। এটা একটা চাকরি পরীক্ষায় চালাকি করবে, আরেকটা চালাকি করবে চাকরি পরীক্ষায়। সেটা হলো স্ট্যান্ডার্ড সাইজ যেগুলো লিখছি 4, 8, 16, 30, 50, 100, যেমন প্যান্টটা অতিরিক্ত ছিল, কিন্তু মাঝখানে চালাকি করে ওরা অতিরিক্ত আরেকটা দিয়ে রাখবে। যেমন আমি একটা লিখে রাখছি 20 নং চালনি। দেখেন স্ট্যান্ডার্ড সাইজ চালনি কি 20 নং আছে? নাই, কিন্তু মাঝখানে 20 নং ঢুকাই দিচ্ছে। তাহলে এই 20 নং এ অবশ্যই দেওয়া আছে কত গ্রাম, 20 গ্রাম, 40 গ্রাম, 50 গ্রাম যাই থাক দেওয়া থাকবে। তখন এই অবশেষটা কি করবেন আপনি, পরীক্ষা কেন্দ্রে চাকরি পরীক্ষা যারা দিবেন তারা কিন্তু এটা বিভাগে পড়ে যাবেন। এটার সলিউশনটা কি হতে পারে, এবার একটু খেয়াল করুন 2 মিনিট। সেটা হলো আপনি 16 নং চালনি পর্যন্ত ঠিকই থাকবে, 16 নং চালনি পর্যন্ত ঠিকই থাকবে। এই যে দেখেন, এই পর্যন্ত ঠিক, এই পর্যন্ত কোনো পরিবর্তন হবে না, অবশেষে কোনো পরিবর্তন হবে না। কিন্তু 20 নং চালনিতে মাঝ বরাবর হয়, তাহলে 30 আর 16 এর মাঝে তো 20 নং আসে। তাহলে 20 নং যদি হইতে হয়, তাহলে এখানে কি করতে হবে,
অবশেষটা দিতে হবে না? তাহলে অবশেষটা কিভাবে যোগ দিবেন? যেহেতু 20 নং চালনী হলো 20 গ্রাম অবশেষ, তাহলে এই অবশেষটা 30 নং যায় যোগ হবে। কারণ 4 নং চালনীতে কিছু আটকায় নাই, 8 নং চালনীতে 20 গ্রাম আটকাইছে, 16 নং চালনীতে 50 গ্রাম আটকাইছে, 20 নং আসে 20 গ্রাম। তাহলে এই 20 গ্রাম যেহেতু আমাদের চালনী বাদ পড়ে যাচ্ছে, কিন্তু অবশেষটা কি হবে? পরের লেয়ারে যায় যোগ হবে। তার মানে 30 নং চালনীতে ছিল কত? 180, এটা অ্যাকচুয়াল মান। কিন্তু মাঝখানে যে 20 গ্রাম ছিল, মাঝখানে 20 গ্রাম গুলো এখানে যোগ দিতে হবে। তাহলে কি হলো? 180 যোগ 20 নং চালনীর 20 গ্রাম, সেটা হলো এই অবশেষটা যোগ গ্রামটা যোগ হবে। তাহলে এখন হবে এটা 200 গ্রাম। তার মানে আমাদের 30 নং চালনীতে অবশেষ দাঁড়ালে এখন কত? 200 গ্রাম। ছিল 180, কিন্তু দেখেন তারপর কি 50 যা আছে তাই থাকবে, 100 যা আছে তাই থাকবে, এগুলো পরিবর্তন নেই। শুধু অতিরিক্ত চালনী যেটা দিয়ে দেয় স্ট্যান্ডার্ড সাইজ ব্যতীত, 20 দিতে পারে, 25 দিতে পারে, যাই দেখ না কেন, 30 নং এসে যোগ হবে। সেম ভাবে যদি 32 ঢুকাই দেয়, 44 ঢুকাই দেয়, তাহলে যোগ হবে অবশেষটা 50 গিয়ে। তার মানে যে লেয়ারের উপরে আপনার অতিরিক্ত অবশেষগুলো থাকবে, ওই লেয়ারে এসে ওই অতিরিক্ত মানটা যোগ করে দিতে হবে। এবার যোগ করবেন অবশেষগুলো, দেখবেন তা ওই 400 গ্রামই হবে। অথবা যদি পরীক্ষার কোশ্চেনে 500 গ্রাম দেওয়া থাকে 500, অথবা 0.5 কেজি, তার মানে 500 গ্রাম। এইভাবে আপনাকে একটু চালাই করে দিতে পারে। তাহলে চাকরি পরীক্ষায় দুটো চালাই করতে পারে। সেটা হলো আপনাকে এখানে কেজি দিবে, অথবা আদর্শ সাইজ ব্যতীত কিছু চালনি দিবে। তাহলে আপনার চালাকি হলো প্রথমে কেজিটাকে কনভার্ট করে গ্রামে নিয়ে আসবেন। 2 নম্বর কাজ করবেন, আপনার যে চালনিটা অতিরিক্ত দেওয়া থাকবে ওই চালনি অবশেষটা পরবর্তী লেয়ার যোগ করে দিবেন। পরবর্তী লেয়ারে যে অবশেষটা থাকবে সেখানে যোগ করে দিবেন। দেখেন আমার এখানে 20 নং চালনি স্ট্যান্ডার্ড সাইজ ছিল না, কিন্তু অবশ্যই দেওয়া ছিল কত? 20 গ্রাম। আমি এবার কি করছি দেখেন, 30 এর উপরে 20 ছিল, তার মানে এই 20 গ্রাম 30 এর মধ্যে যোগ করে দেখেন এই যে 200 লিখছি। আর বাকি সবই ঠিক থাকবে, শুধু পরিবর্তনটা এই জায়গায়। আশা করি আমার ভিডিওটা সবাই বুঝে গেছেন। নতুন যারা আছেন তাদের জন্য যে কেজি আর অতিরিক্ত গ্রামগুলো, অতিরিক্ত চালনগুলো আসবে না, নর্মাল অঙ্কগুলো আসবে, পারে যাবেন। আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে এবং উপকার হবে ইনশাআল্লাহ দেখার পরে। সর্বশেষ আরেকটা কথা বলে দিই, সেটা হলো আমাদের আজকে থেকে ক্লাস রান হয়েছে, ক্যাম্পাস আজকে সকালে ক্লাস হয়েছে। অনেক স্টুডেন্ট আসার কথা ছিল, কিন্তু উপস্থিতি কম ছিল আর কি। ইনশাল্লাহ যদি পরিবেশ ভালো থাকে, উপস্থিতি বাড়বে, আস্তে আস্তে ইনশাল্লাহ চলে আসবে সবাই। আর ঈদের পরে তো পরীক্ষা হবে, আপনারা সবাই বুঝতে পারতেছেন। ঈদের পরে পরীক্ষা দিবে, সিলেবাস শেষ হলে পরীক্ষা দিতে হবে, না হলেও পরীক্ষা দিতে হবে। এর জন্য আপনারা যে যেখানে আছেন নিজেদের মতো করে প্রিপারেশন নিয়ে থাকেন, যাতে সিলেবাসটা শেষ হয়ে যায়। আর ভিডিওটা দেখার পরে আপনাদের বালির এফএম নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, ভিডিওর নিচে মেসেজ করার একটা অপশন আছে, সবাই একটু মেসেজ করবেন। আমি মেসেজগুলো কিন্তু দেখতে পারি, আমাকে মেসেজগুলো রিপ্লাই দিবেন আর কি। ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন, হ্যাঁ, কাজে আমাকে ইন্সপিরেশন বাড়ানোর জন্য। ভালো লাগলে তো আলহামদুলিল্লাহ ভালোই, খারাপ লাগলেও বলবেন কেন খারাপ লাগলো। কারণ আমি বারবার বলছি, আমি নিজে শিখি তারপরে শিখাই। তো এখন মানুষ ভুলের বাহিরে নয়, তো ভুল হতেই পারে, আমি আবার সংশোধন করে নিব। কি ভুল ছিল আমার একটু বললে আমি সেটা আবার সংশোধন করে নিব। তাহলে এই বলে আজকে ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।